তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সহ দেশের সব হাসপাতালে হৃদরোগে আক্রান্তদের দেহে মেয়াদোত্তীর্ণ রিং পরানোয় নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সাথে মেয়াদোত্তীর্ণ রিং সরবরাহকারী প্রতিষ্ঠান এসব রিং গ্রহণকারী এবং রোগীর দেহে তা প্রতিস্থাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে 4 সপ্তাহের রুল জারি করেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের নেতৃত্বে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। মানবদেহের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ রিং দিয়ে হৃদরোগে চিকিৎসার বিষয়ে চ্যানেল 24-এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণ রিং পরিয়ে হৃদরোগের চিকিৎসা শিরোনামে বুধবার একটি প্রতিবেদন প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24। প্রতিবেদনে দেখানো হয় দেশের বৃহত্তম সরকারি হৃদরোগ হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মেয়াদ উত্তীর্ণ রিং পরিয়ে হৃদরোগের চিকিৎসা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ইনস্টিটিউটের পরিচালকের মতে এর ফলে রোগীর শরীরে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। মেটালিক যেহেতু এটা শরীরের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রতিবেদন প্রচার হবার পরদিনই বৃহস্পতিবার বিষয়টি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের নজরে নিয়ে আসেন আইনজীবী জায়েদী হাসান খান। এর পরপরই প্রস্তুতকারীর প্রতিষ্ঠান থেকে মেয়াদ উত্তীর্ণ রিং গ্রহণ ও রোগীর দেহে প্রতিস্থাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে 4 সপ্তাহের রুল জারি করেন আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের সমস্ত হাসপাতাল সহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগীদের দেহে মেয়াদোত্তীর্ণ রিং প্রতিস্থাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আদালতের আদেশে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। এ সংক্রান্ত পরবর্তী আদেশ দেয়া হবে 1 মার্চ। আর বিবাদী করা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালককে। আদালতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে চিকিৎসকরা বলছেন দোষীদের জবাবদিহিতার মাধ্যমে আইনের আওতায় আনা উচিত। যারা হৃৎপিণ্ডে এই রিং প্রতিস্থাপন করে, যারা সাপ্লাই দেয় এবং যেসব প্রতিষ্ঠান এই আয়োজনটিকে সহযোগিতা করে, তাদের সবার জন্যই একটি বড় সতর্কতামূলক একটি বিষয়। যদি দেখা যায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার 3 মাস অথবা 6 মাসের মধ্যে এটি মানবদেহে কোনো প্রভাব ফেলবে না, তাহলে শাস্তিটা এক ধরনের, আর যদি ক্ষতিকর প্রভাব ফেলে তাহলে শাস্তিটা ভিন্ন ধরনের। অর্থাৎ এই জাতীয় সিদ্ধান্ত নির্ভর করে প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্যের উপর। ওইটা একটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি হবে, আর যে লাগাবে তারও নীতিগতভাবে ডেট দেখে নিয়েই লাগানো ভালো। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। 2014 সালে নির্বাচনের আগে এবং পরে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সংঘটিত হত্যা, গুম এবং নির্বিচারে গ্রেফতারের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সরকার। একই সময়ে নির্বাচন বয়কটের লক্ষ্যে সাধারণ মানুষের উপর সহিংস এবং নির্বিচারের আক্রমণ চালিয়েছে বিরোধী দলগুলো। 2015 সালের ওয়ার্ল্ড রেকর্ডে এমনটি প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 656 পৃষ্ঠার ওই রিপোর্টে 90টি দেশের মানবাধিকার সংক্রান্ত অবস্থার পর্যালোচনা রয়েছে, যার বাংলাদেশ অংশে বলা হয় আক্রমণ, অপহরণ এবং হত্যায় ভরা ছিল বছর। বিচারের অভাবে মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হচ্ছে। যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন নিজেদের স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীকে অবাধে কাজ করার সুযোগ দেওয়ার প্রবণতা রয়েছে। তবে 7 খুনের ঘটনায় গত মে মাসে কয়েকজন র্যাব সদস্যকে গ্রেফতার করেছে সরকার, যা একটি ইতিবাচক দিক। এছাড়া রানা প্লাজা ট্র্যাজেডির পর উত্তর আমেরিকান এবং ইউরোপিয়ান বিক্রেতাদের 2000-এরও বেশি তৈরি পোশাক শিল্প কারখানা পরিদর্শন, প্রতিবেদন প্রকাশ এবং মেরামতের কাজ শুরুর বিষয়কে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। 2019 সালে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান হবে দ্বিতীয়, এমনটি তথ্য দিয়ে একটি টাইমলাইন প্রকাশ করেছে সিএনএন মানি। বিশ্বের অর্থনীতি বিষয়ক সংবাদ প্রকাশিত হয় সিএনএন মানিতে। 2019 সালের মধ্যে যেসব দেশের অর্থনীতি 1000 কোটি মার্কিন ডলারে দাঁড়াবে সেসব দেশ নিয়ে ওই টাইমলাইনটি তৈরি হয়েছে। একে অর্থনীতির আকার ও প্রবৃদ্ধি এই 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রবৃদ্ধি অংশে 2012 সাল থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়ার হার দেখানো হয়েছে। এতে চলতি বছরের সম্ভাব্য প্রবৃদ্ধি দেখানো হয়েছে 6.5%। আগামী বছর থেকে প্রবৃদ্ধি 7% পৌঁছাবে এবং 2019 সাল পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে দেখানো হয়েছে। আর বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হবে যুক্তরাষ্ট্র এবং চীন।
অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অন্তত 20 থেকে 30 জন। কক্সবাজারের কুতুবদিয়ার কাছে 70 থেকে 80 জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া এই ট্রলারটির উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার হয়েছেন 42 জন। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আবারও অবৈধভাবে মালয়েশিয়া যাবার চেষ্টা, আবারও বোটডুবি। এবারের ঘটনাটি ঘটেছে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের কয়েক কিলোমিটার দক্ষিণে খুদিয়ারটেক পয়েন্টে, যেখানে যাত্রী নিয়ে ডুবে গেছে এফবি ইদ্রিস নামে একটি ফিশিং বোট। চট্টগ্রামের মাঝিরঘাট থেকে এই বোটটি রওনা দেয় বুধবার রাত 2টার দিকে। বৃহস্পতিবার সকাল 6টার দিকে যাত্রীসহ সাগরে ডুবে যায় সেটি। সকাল 9টার পর থেকে উদ্ধার অভিযানে নামে নৌবাহিনী এবং কোস্টগার্ডের বেশ কয়েকটি জাহাজ। দুপুর পর্যন্ত 31 জনকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে আর 11 জনকে পাওয়া যায় মহেশখালীর কাছে, যাদের সবার বাড়ি নরসিংদী, মাদারীপুর সহ বিভিন্ন জেলায়। এদের মধ্যে দালাল চক্রে 3 সদস্য রয়েছে। দালালের মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছিলাম 1,80,000 টাকার মাধ্যমে। আমাদের হোটেল ভাড়া, খাওয়া খরচটাও সবই দেওয়ার পরে আমাদের হোটেলে রাখার পরে চিটাগাং থেকে আমাদের ছোট ট্রলারে উঠায় মাঝপথে যে আরেকটা ট্রলার পাল্টানোর সময় আমাদের সেই ট্রলারে ওঠার পরে ট্রলারটা এদিক ওদিক আঁকা বাঁকা করতে করতে উল্টে আমরা অনেকে ট্রলারের ভিতরে পড়ে। তারা তো আসলে মূলত তাদেরকে প্রলুব্ধ করে নিয়ে আসাচ্ছে, সুতরাং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ শেষে তারা যদি আইনে আওতায় আসে তাদেরকেও আইনে আমরা নেব। আমরা উদ্ধারের পর বিকেলে কুতুবদিয়া উপকূলে নেওয়া হয় ডুবে যাওয়া বোটটি, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। কাঠের তৈরি এই বোটটিতে 70 থেকে 80 জন যাত্রী ছিল বলে জানিয়েছে উদ্ধার হওয়া লোকজন, যদিও নিখোঁজের সঠিক সংখ্যা জানাতে পারেনি কেউ। তাদের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ডের টিম। আনুমানিক 20-30 জন মতো নিখোঁজ আছে। আমি 31 জন লোক উদ্ধার করছি, আর এই কিছুক্ষণ আগে সংবাদ পাইছি 10 জন লোকের মতো মহেশখালী থেকে ওরা উদ্ধার করছে। এই 31 জন লোকের ভিতরে 3 জন দালাল আমরা শনাক্ত করছি। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই বোটটি ডুবেছে বলে ধারণা করছেন উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা। কয়েক মাস আগেও অবৈধভাবে মালয়েশিয়াগামী 2টি বোটডুবির ঘটনা ঘটে বঙ্গোপসাগরে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। খেলার খবর। দুঃস্বপ্নে শুরু হলো বাংলাদেশের বঙ্গবন্ধু গোল্ড কাপ অভিযান। উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়া যুব দলের কাছে 1-0 গোলে হেরেছে স্বাগতিকরা। শুরুর বাজে পারফরমেন্সের বিপরীতে শেষ ভাগে অল আউট খেললেও ফল আসেনি। এই পরাজয় সেমিফাইনাল স্বপ্নকে কঠিন করে তুলল। সিলেট থেকে ইভান ইকরামের রিপোর্ট। মাঠে প্রবেশ করছেন বাংলাদেশ দল, মাঠে নামছে সঙ্গী চমক। বহুদিনের রক্ষণ সৈনিক নাসিরকে ছাড়াই কৌশল সাজালেন লুডভিগ ডি ক্রুইফ। সিলেট স্টেডিয়ামের গ্যালারি উত্তাল ম্যাচের শুরুর মুহূর্ত থেকে। তার যোগ্য প্রতিদান দিতে ব্যর্থ মামুনুল এমিলি, জামাল ভুইয়ারা। কাউন্টার অ্যাটাক থেকে 8 মিনিটে জাহিদের থ্রুতে যেখানে 5 হওয়ালেই গোল, সেখানে সেটুকুই করতে পারলেন না দেশসেরা বলে পরিচিত এমিলি। বাংলাদেশ দলের শত্রু দুর্গকে নাজেহাল করতে ছাড়েনি মালয়েশিয়ার তরুণরা। অধিনায়ক নাজিরুলের ফ্রি কিক থেকে আদমরুলের হেড বারে লেগে ফেরার মতো ভাগ্যের সহায়তা প্রথমার্ধেই বেশ কয়েকবার পেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার জন্য অসাধারণ ফ্রি কিক। প্রতিপক্ষের রক্ষণ যে ছন্ন ছাড়া তা বুঝতে বেশি সময় লাগেনি মালয়েশিয়া কোচের। বারবার সমস্যার নাম আক্রমণ ভাগ। স্ট্রাইকারদের সীমাবদ্ধতায় মাঝমাঠের সব চেষ্টা ব্যর্থ। 22 মিনিটে আবারও ভিলেন এমিলি। সামনে একা গোলরক্ষককে পেয়েও জাহিদের থ্রুতে পা লাগাতে পারেননি। মিনিট না পেরোতেই ভুল শোধরানোর সুযোগ ছিল, কিন্তু এবার এমিলির শট গেল বারের অনেক উপর দিয়ে। বিকেএসপিতে 1 মাসের প্রশিক্ষণ কাজে লেগেছে নাকি এটাই ফুটবলারদের পারফরমেন্সের সর্বোচ্চ সীমা? বারবার সে প্রশ্ন ঘুরপাক খেয়েছে দর্শকদের মনে। বাংলাদেশ আলোড়িত হচ্ছে ফুটবল মহলে। 52 মিনিটে বার থেকে একটু এগিয়ে থাকার খেসারত দিতে হয়েছে লিটন ও বাংলাদেশকে। বাঁ পায়ের চিপে মোহাম্মদ সিজওয়ান বোকা বানান বাংলাদেশ গোলরক্ষককে। এরপর একের পর এক আক্রমণ, কিন্তু স্ট্রাইকিং দন্যদশার প্রমাণ দিয়ে দ্বিতীয়ার্ধ জুড়ে বলের সাথে ছুটে বারবার হেরে গেছেন এমিলি, ওয়াহেদ, সাকাত রনি, জাহিদরা। ম্যাচ শেষে দুয়োধনীকে সঙ্গী করে নতমুখে প্রস্থান ফুটবলারদের। কিছু সুযোগ সৃষ্টি হয়েছিল, সেই সুযোগগুলো প্রতিশ্রুতির দেনা শোধ হয়নি মামুনুলদের। প্রত্যাশা পূরণ হয়নি পুরো বাংলাদেশের, যার উল্টো পিঠে আশঙ্কা বেড়েছে অনেক আকাঙ্ক্ষার সেমিফাইনালকে ঘিরে। ইভান ইকরাম, চ্যানেল 24, সিলেট। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকবে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পের অডিট কার্যক্রমে লাখ লাখ টাকার দুর্নীতি, টিআইবির প্রতিবেদন।
চট্টগ্রামের নাশকতা প্রতিরোধে সব জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করা হবে, নজরদারিতে আসছে পেট্রোলের খুচরো বিক্রি।